স্নেহের ছাত্রছাত্রীরা এলআর এনআর ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমি সঞ্জয় কুমার সরকার। আশা করি সকলেই ভালো আছো। আমি তোমাদের অষ্টম শ্রেণীর তাপের দ্বিতীয় অংশটা পড়াচ্ছি। প্রথম অংশটা দেখার জন্য তোমরা এলআর এনআর অ্যাপটিকে ফলো করো। দেখো, আমরা তাপের যে প্রথম অংশে যেটা পড়েছি, গলনাঙ্কের ওপর প্রভাব, কী কী বিষয়ের প্রভাব আছে, পদার্থের প্রকৃতি বা কঠিন পদার্থের প্রকৃতি, চাপের প্রভাব। এরপর আর একটা জিনিস আমরা দেখব যে কঠিন পদার্থের সঙ্গে অন্য কোনো পদার্থ যদি মিশে থাকে তাহলে কঠিন পদার্থের গলনাঙ্ক পরিবর্তিত হয়। যেমন একটা ছোট্ট উদাহরণ যদি বলি, দেখো বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সি, কিন্তু বরফের সঙ্গে যদি নুন মিশিয়ে দেওয়া হয় তাহলে গলনাঙ্কটা কিন্তু অনেক কমে যায়, টেম্পারেচার অনেক নেমে যায়। অর্থাৎ কঠিন পদার্থের সঙ্গে যদি কোনো পদার্থ মিশে থাকে তাহলে তার গলনাঙ্কও পরিবর্তিত হয়। তাহলে দেখা গেল কি কি গলনাঙ্ক কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে। তাহলে আগের দিন আমরা পড়েছি পদার্থের প্রকৃতি এবং চাপের প্রভাব। আজকে আমরা যেটা শিখলাম অন্য পদার্থের উপস্থিতি, অর্থাৎ একটা কঠিন পদার্থের মধ্যে যদি অন্য কোনো পদার্থ মিশে থাকে তাহলেও তার গলনাঙ্ক পরিবর্তিত হয়। এই যে তোমার কঠিন পদার্থের সঙ্গে অন্য পদার্থ মিশে যে গলনাঙ্ক পরিবর্তিত হয়, এইটায় কাজে লাগিয়ে আমাদের হিমমিশ্র তৈরি করা হয়। হিমমিশ্রটা কি? হিমমিশ্রটা হচ্ছে যে মিশ্রণের সাহায্যে কম উষ্ণতা সৃষ্টি করা হয়। যেমন ধরো বরফ আর সাধারণ লবণ, মানে খাদ্য লবণের যে মিশ্রণ, এই মিশ্রণের ফলে টেম্পারেচার অনেকটা নেমে যায়, অনেক মাইনাস হয়ে যায়। এর ফলে কি হয় না, যেসব পচনশীল বস্তু আছে সেই পচনশীল বস্তু সংরক্ষণে আমরা এই হিমমিশ্রকে ব্যবহার করতে পারি। যেমন ধরো বাইরে থেকে যে মাছগুলো আসে, মানে চালানি মাছ যেগুলো ট্রাকের মাধ্যমে আসে, 2-3 দিন সময় লাগে আসতে, সেই মাছগুলোতে যদি হিমমিশ্র দিয়ে ভালো করে প্যাক করে দেওয়া হয় তাহলে কী হয়, মাছগুলো অনেকক্ষণ টাটকা থাকে। তা এরকম বাণিজ্যিক কাজেও হিমমিশ্রকে আমরা কাজে লাগাই। বোঝা গেল? এইবার আমরা একটা ঠিক অন্য জিনিস পড়ব, যেখানে প্রয়োগমূলক, অর্থাৎ প্রয়োগমূলক বলবো, এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন, যে একটা বরফের মধ্যে গর্ত করলাম, গর্ত করে তার মধ্যে জল দিয়ে দিলাম, ওই জলটা কি বরফে পরিণত হবে? দেখো, প্রথম কথা হচ্ছে বরফ, জল জমে বরফ হতে হবে। টেম্পারেচার কত? 0 ডিগ্রি সিতে পৌঁছতে হবে। বরফের টেম্পারেচার 0 ডিগ্রি সি, গর্তে জল দিয়েছি, অবশ্যই জলের টেম্পারেচার ওর থেকে বেশি আছে। এখন আমরা জানি যে দুটো বিভিন্ন উষ্ণতার বস্তু যদি পরস্পরের সংস্পর্শে থাকে তাহলে উষ্ণ বস্তু থেকে তাপ শীতল বস্তুতে যাবে যতক্ষণ পর্যন্ত উভয়ের উষ্ণতা সমান হচ্ছে। দেখা গেল বরফ কিন্তু জল থেকে তাপ গ্রহণ করবে, করতে 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 ওই গর্তের, বরফের মধ্যে যে গর্ত আছে সেই গর্তের জলের উষ্ণতাও কিন্তু 0 ডিগ্রি সিতে পৌঁছাবে। এবার তোমাদের আমি একটা জিনিস বারবার বলেছি, সেটা গলনের ক্ষেত্রেই হোক বা জমার ক্ষেত্রেই হোক, তার উষ্ণতায় পৌঁছে গেল, গলনাঙ্ক বা হিমাঙ্কে পৌঁছে গেল, যদি তাপ দেওয়া বা তাপ নিষ্কাশন করা বন্ধ করে দিই তাহলে কিন্তু অবস্থার পরিবর্তন ঘটবে না। অর্থাৎ জল জমে বরফ হবে, 0 ডিগ্রিতে যেতে হবে, পাশাপাশি এই যে তরলটা কঠিন হবে তার জন্য উষ্ণতা 0 ডিগ্রিতে পৌঁছানোর পরেও তাপ নিষ্কাশন করতে হবে। কিন্তু দেখো, যেহেতু জল এবং বরফ উভয়ের উষ্ণতা 0 ডিগ্রি সিতে পৌঁছে গেছে, তখন কিন্তু বরফ আর জল থেকে তাপ গ্রহণ করতে পারবে না। এর ফলে কি হবে, ওই গর্তের জল কিন্তু 0 ডিগ্রি সিতে পৌঁছাবে, কিন্তু যেহেতু লিনতাপ বর্জন করতে পারছে না তাই ওই জল জমে কিন্তু বরফ হবে না। বোঝা গেল ব্যাপারটা? ঠিক আছে। তাহলে আমার কি প্রশ্ন ছিল, যে একটা
বরফের মধ্যে গর্ত করে তার মধ্যে জল দিয়ে দিলাম, সেই জল কি জমে বরফ হবে? তাহলে উত্তর হলো হবে না। যুক্তি হলো কি না, বরফের গর্তের জল থেকে বরফ তাপ নিতে নিতে 0 ডিগ্রিতে পৌঁছবে, কিন্তু উভয়ের উষ্ণতা সমান হয়ে গেলে বরফ আর জল থেকে তাপ নিতে পারবে না। অর্থাৎ এই যে বরফ জমার জন্য যে লিনতাপ বর্জন করতে হবে জলকে, জল সেই লিনতাপ বর্জন করতে পারবে না, তাই ওই জল জমে আর বরফ হবে না। বোঝা গেল? এবার দেখো আমরা আসব বাষ্পায়ন। আমরা চলে যাব বাষ্পায়নে। বাষ্পায়নটা কি? বাষ্পায়ন অর্থাৎ বাষ্প কার হয়? তরলের। তাহলে তরল থেকে বাষ্প বের হওয়ার ঘটনা হচ্ছে বাষ্পায়ন। এখানে দেখো আমি কিন্তু আর কোনো কিছুর উল্লেখ করিনি, আর কোনো কিছু মানে কোনো উষ্ণতার উল্লেখ করিনি, কোনো চাপের উল্লেখ করিনি, এরকম কথা বলিনি, প্রমাণ চাপে এত উষ্ণতা এরকম কথা বলিনি। তাহলে বাষ্পায়ন মানে যে কোনো উষ্ণতাতেই এই বাষ্প বের হওয়া। বাষ্পায়নের জন্য নির্দিষ্ট কোনো উষ্ণতার দরকার হয় না। ধরো আমি একটা সিম্পল উদাহরণ দিচ্ছি। ধরো আমাদের ঘরের মেঝেটা জল দিয়ে মোছা হলো, তো মোছার পর দেখবে আস্তে আস্তে কিন্তু ঘরের ভেতরে তার রোদ পড়ে না, বা ওটাকে আমরা ঘরের মেঝেতে আবার আগুন জ্বেলে শুকায় না। আস্তে আস্তে কী হয়, মেঝে থেকে জলটা কিন্তু শুকিয়ে যায় বা জল চলে যায়। কি করে এটা সম্ভব? তাহলে কি মেঝে জল টেনে নেয়? না, এই জল টানার এই ধারণাটাও ভুল। জল টানে না, জলটা বাষ্পীভূত হয়। আমরা একটু খেয়াল করলে দেখতে পাবো, মেঝের দিকে একটু নিচু হয়ে তাকালে মেঝে বরাবর দেখতে পাবো যে বাষ্প উঠছে ওখান থেকে। এবং যদি পাখাটা চালিয়ে দিই তাহলে দেখব আরও দ্রুত ঘরটা শুকিয়ে যাচ্ছে। ঠিক একই উদাহরণ ধরো, জামা কাপড় কাচলাম, কাচার পর রোদে দিলেও শুকাবে, আবার দেখা গেল আমি ছাওয়াতে দিলেও শুকিয়ে যাবে। রোদে দিলে তাড়াতাড়ি শুকাবে, ছাওয়াতে দিলে একটু দেরি হবে, কিন্তু শুকিয়ে যাবে। তাহলে এই যে জলটা কি হয়, মানে জামা কাপড় কাচলে জামা কাপড় তো ভিজে যায়, মানে জলে ভিজে যায়। তা জামা কাপড়ে যে জলটা থাকে সেটা রোদেতেও বাষ্পায়িত হবে, আবার ছাওয়াতে দিলেও বাষ্পায়িত, মানে জলের বাষ্পায়নটা হবে, অর্থাৎ জল বাষ্প হবে। তার জন্য কোনো উষ্ণতার প্রয়োজন হয় না, নির্দিষ্ট কোনো উষ্ণতার প্রয়োজন হয় না, যে কোনো উষ্ণতাতেই এটা হয়। অর্থাৎ যে কোনো উষ্ণতাতেই তরল বাষ্পায়িত হয়, এই ঘটনাই হচ্ছে বাষ্পায়ন। তাহলে আমরা বাষ্পায়নকে কীভাবে সংজ্ঞায়িত করছি? বাষ্পায়ন যে কোনো উষ্ণতায় তরলের উপরিতল থেকে, এটা উপরিভাগ থেকে হয়, তরলের উপরিতল থেকে ধীরে ধীরে বাষ্প বের হওয়ার ঘটনাকে বাষ্পায়ন বলে। তাহলে যে কোনো উষ্ণতায় তরলের উপরিতল থেকে ধীরে ধীরে বাষ্প বের হওয়ার ঘটনাই হচ্ছে বাষ্পায়ন। বোঝা গেল? দেখো, বাষ্পায়ন যদি না থাকতো, আগে ধরো নদী নালা বা জলাশয়ের জল কি হয়, সূর্যের তাপে বাষ্পীভূত হয়। তাহলে বাষ্পীভূত হয়ে সেটা কি হয়, ওপরে উঠে যায়, দিয়ে মেঘ জমে বৃষ্টি হয়, তাই না? তার জন্য কিন্তু জলকে 100 ডিগ্রি শীতে যেতে হয় না। বাষ্পায়নের জন্য নির্দিষ্ট কোনো উষ্ণতার প্রয়োজন হয় না, যে কোনো উষ্ণতাতে এটা ঘটে। ঠিক আছে? তাই জন্য বলছে যে কোনো উষ্ণতায়
তরলের উপরিতল থেকে ধীরে ধীরে বাষ্প বের হওয়ার ঘটনাই হচ্ছে বাষ্পায়ন। এবার আমরা দেখব যে বাষ্পায়ন কতগুলো বিষয়ের উপর নির্ভরশীল। নাম্বার 1, ধরো আমাকে কোনো গরম তরল জিনিস দেওয়া হলো। আমি এবার যদি বলি ধরো চা কাপে দেওয়া হলো, খুব গরম। আমরা কি করলাম, খুব গরমটাকে ডিশে ঢেলে দিলাম। তাহলে কাপে যত তাড়াতাড়ি ঠান্ডা না হচ্ছে, ডিশে দেখবে তার থেকে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে। কারণটা কি? কাপের থেকে ডিশের উপরিতলের ক্ষেত্রফলটা অনেক বেশি। এর ফলে কি হয়, বাষ্পায়ন দ্রুত হয়। আর বাষ্পায়ন দ্রুত হলে কী হবে, বাষ্পায়নের জন্য যে উষ্ণতার প্রয়োজন হয় সেটা কি হয়, তরল থেকে নেই, এর ফলে তরল ঠান্ডা হয়। তাহলে বাষ্পায়নের জন্য তো লিন তাপের দরকার। তাহলে দেখা গেল কাপের উপরিতলের ক্ষেত্রফলটা ডিশের উপরিতলের ক্ষেত্রফল থেকে কম। তাহলে যেহেতু ডিশের উপরিতলের ক্ষেত্রফল বেশি, সেই উপরিতলের ক্ষেত্রফল যত বাড়বে বাষ্পায়ন তত দ্রুত হবে। এবার বাষ্পায়ন দ্রুত হলে কী হবে, ও লিন তাপ গ্রহণ করলে তরলটাকে ঠান্ডা করে দেবে। সেই জন্য কাপের থেকে ডিশে ঢাললে দ্রুত ঠান্ডা হয়। তার মানে তরলের উপরিতলের ক্ষেত্রফল যত বাড়বে বাষ্পায়ন তত দ্রুত হবে। বুঝে গেল? তাহলে নাম্বার 1 কী পেলাম, তরলের উপরিতলের ক্ষেত্রফল। তরলের উপরিতলের ক্ষেত্রফল। নাম্বার 2 দেখো, তরলের প্রকৃতি। তরলের প্রকৃতি দেখো, এটা কি, সব তরলের প্রকৃতি একরকম নয়। কোন দিক থেকে? এখানে আমি বলবো স্ফুটনাঙ্কের দিক থেকে। জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সি, পেট্রোল বা কেরোসিনের অনেক কম। তাই দেখবে যদি কোনো জায়গায় পেট্রোল বা কেরোসিন পড়ে যায়, সেটা কি হয়, সঙ্গে সঙ্গে দ্রুত বাষ্পায়িত হয়ে উঠে চলে যাচ্ছে। অর্থাৎ কিছুক্ষণ পর আর ওখানে দেখতে হবে না, শুকিয়ে গেছে জায়গাটা। অথচ জল পড়লো, দুটো ধরো পাশাপাশি একই সঙ্গে মেঝেতে পড়েছে, জলও পড়েছে পেট্রোলও পড়েছে, কিছুক্ষণের মধ্যে দেখবে পেট্রোলটা আস্তে আস্তে চলে গেছে, মানে বাষ্পায়িত হয়ে উঠে গেছে, অর্থাৎ ওই জায়গাটা শুকিয়ে গেছে। কিন্তু জলটা অত দ্রুত শুকাতে পারে না। তাহলে জলের বাষ্পায়নটা ধীরে হয়, আর পেট্রোল বা কেরোসিনের বাষ্পায়নটা দ্রুত হয়। এর কারণ হচ্ছে পেট্রোল বা কেরোসিনের স্ফুটনাঙ্ক জলের স্ফুটনাঙ্কের থেকে অনেক কম। তার মানে বাষ্পায়ন তরলের প্রকৃতির উপর নির্ভর করে। বুঝে গেল? 3 নম্বর দেখো, বায়ুর উষ্ণতা। বায়ুর উষ্ণতা দেখো, বাষ্পায়ন বলার সময়তেই আমি একটা কথা বলেছিলাম যে ভেজা জামা কাপড় রোদে দিলেও শুকাবে, ছাওয়াতে দিলেও শুকাবে, কিন্তু রোদে তাড়াতাড়ি শুকাবে, ছাওয়াতে দিলে একটু দেরি হবে। তার মানে উষ্ণতা বাড়লে বাষ্পায়ন দ্রুত হয়। দেরি হচ্ছে কেন? বাষ্পায়ন ধীরে হচ্ছে বলে দেরি হচ্ছে শুকাতে, ছাওয়াতে। তাহলে উষ্ণতা বাড়লে বাষ্পায়ন দ্রুত হবে, উষ্ণতা কমলে বাষ্পায়ন ধীরে হবে। তাহলে বায়ু উষ্ণতার উপরেও নির্ভর করবে। নাম্বার 4, বায়ু প্রবাহ। এটাও দেখো, বাষ্পায়নের সংজ্ঞা বলার সময় এটার কথাও আমি বলেছিলাম। কি বলেছিলাম? যে মেঝেটা মুছে দিলাম, দিয়ে পাখাটা চালিয়ে দিলাম। পাখা চালিয়ে দিলে মেঝেটা দ্রুত শুকিয়ে যায়। তার কারণটা কি? দেখো, পাখা দিলে বাতাসটা জোরে বইছে, তাহলে বাতাস যত দ্রুত বইবে তত কী হবে, বাষ্পায়ন তত দ্রুত হবে। সেই জন্য বাষ্পায়ন বায়ু প্রবাহের ওপরেও নির্ভর করে। নাম্বার 5 হচ্ছে বায়ুর শুষ্কতা। শুষ্কতা বা আর্দ্রতা। বায়ুর শুষ্কতা বা আর্দ্রতা। আর্দ্রতা বা শুষ্কতা বলতে কি বুঝি? আর্দ্রতা বা শুষ্কতা বলতে এটা বুঝি যে জলীয় বাষ্পের উপস্থিতি। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকলে বায়ু আর্দ্র বায়ু, আর বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকলে বায়ু শুষ্ক বায়ু। যেমন দেখো, আমরা শীতকালে দেখবে এই যে ঠোঁট দেখবে ফেটে যায়, তাই তো, অনেকের ফেটে যায়, ঠিক আছে। তাহলে কি, শীতকালে জলীয় বাষ্পের পরিমাণটা খুব কম থাকে, ঠিক আছে। এবার জলীয় বাষ্পের পরিমাণ কম থাকার জন্য কি হয়,
যে আমাদের যে মুখের জল এখানে ঠোঁটে চলে আসে তো, তাহলে এর ফলে কী হয়, এই জলটার দ্রুত বাষ্পায়ন হতে থাকে, এর ফলে এখানে যে ময়েশ্চার কমে যাওয়ার জন্য এটা ফেটে যায়। বোঝা গেল? তার মানে দেখো, বায়ু যত শুষ্ক হবে বাষ্পায়ন তত দ্রুত হবে। এই জন্যে আর একটা উদাহরণ যদি বলি, দেখবে বর্ষাকালে জামাকাপড় শুকাতে দেরি হয়, শীতকালে কিন্তু জামাকাপড় দ্রুত শুকিয়ে যায়। এই একই কারণ, বর্ষাকালে আর্দ্রতা বেশি, মানে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকে, সেই জন্য বাষ্পায়ন ধীরে হয়। আর অপেক্ষাকৃত আমাদের দেখবে শীতকালে কি হয় না, শীতকালে জলীয়বাষ্পের পরিমাণ কম থাকার জন্য কি হয় না, বাষ্পায়ন খুব দ্রুত হয়। এর ফলে কি হয় না, তাড়াতাড়ি শুকিয়ে যায়। অর্থাৎ বায়ুতে জলীয়বাষ্প যদি কম থাকে বাষ্পায়ন দ্রুত হবে, আর জলীয়বাষ্প যদি বেশি থাকে তাহলে বাষ্পায়ন ধীরে হবে। অর্থাৎ বাষ্পায়ন এই কতগুলি বিষয়ের ওপর নির্ভর করে। এবার যদি এর ব্যবহারিক দিক দেখো, আমরা ক্লাস 7-এ দেবে পড়েছি একটা, যে মাটির কলসিতে জল ঠান্ডা থাকে। তাহলে মাটির কলসিতে জল ঠান্ডা থাকে কেন? এর কারণ হচ্ছে কি না, মাটির কলসির গায়ে ধাতব পাত্রে কিন্তু এটা হয় না। মাটির কলসিতে কী হয়, অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে, এই ছিদ্রটা ধাতব পাত্রে থাকে না। এই ছিদ্র দিয়ে কি হয়, জল কলসির গায়ে বেরিয়ে আসছে। এবার ওই কলসির গায়ে যে জলটা বেরিয়ে আসছে ওটা বাষ্পায়ন হচ্ছে, কারণ বাষ্পায়ন, জল থাকলেই বাষ্পায়ন হবে। বাষ্পায়নের জন্য কোনো টেম্পারেচারের দরকার হয় না, বা নির্দিষ্ট কোনো উষ্ণতার দরকার হয় না। তাহলে ওই কলসির গায়ের জলটা ধীরে ধীরে বাষ্পায়িত হতে থাকবে। বাষ্পায়নের জন্য যে লিন তাপ দরকার সেটা কলসি বা কলসি সংলগ্ন জল থেকে সে গ্রহণ করে, এর ফলে জলের তাপমাত্রা কমে যায়, তাই কলসিতে জল ঠান্ডা থাকে। ঠিক একই জিনিস দেখবে আমরা যে ভিজে জামা কাপড় পরে বা গায়ে যখন ঘাম হচ্ছে, ঘামচি দিয়ে পাখার তলায় গিয়ে দাঁড়িয়ে পড়লাম, ঠিক আছে, ওই দেখবে গাটা ঠান্ডা বোধ হচ্ছে, ঠিক আছে, বা কোনো ভিজে জিনিস জড়িয়ে নিলাম দিয়ে পাখার তলায় দাঁড়িয়ে পড়লাম, দিয়ে গাটা ঠান্ডা বোধ হচ্ছে। কারণ একই জিনিস, এই যে ধরো আমার গায়ে যে ভিজে জিনিস আছে বা ঘাম রয়েছে বা জলের ফোঁটা রয়েছে, সেগুলো কী হয়, পাখার তলায় দাঁড়ালে তাদের দ্রুত বাষ্পায়ন হয়। এবার দ্রুত বাষ্পায়নের জন্য যে লিন তাপ দরকার, বাষ্পায়নের জন্যই লিন তাপ দরকার। এবার দ্রুত যেহেতু বাষ্পায়িত হচ্ছে, তাহলে বাষ্পায়নের জন্য যে লিন তাপটা দরকার সেটা আমাদের শরীর থেকে নিয়ে নিচ্ছে, এর ফলে শরীরে আরাম বোধ হচ্ছে, ঠান্ডা মনে হয়। বোঝা গেল? এগুলো হচ্ছে ব্যবহারিক দিক। ঠিক আছে, বেশ। এইবার আমরা আসব অন্য একটা প্রক্রিয়া, সেটা হচ্ছে স্ফুটন। তাহলে দেখো, বাষ্পায়ন আর স্ফুটন, স্ফুটনটা কি, এটাও একটা প্রক্রিয়া। তাহলে স্ফুটন প্রক্রিয়া কি, এটা হচ্ছে কি তরল ফুটে বাষ্প হওয়ার প্রক্রিয়া। অর্থাৎ এখানে কিন্তু নির্দিষ্ট একটা উষ্ণতার প্রয়োজন হয় এই প্রক্রিয়াতে, ঠিক আছে, এবং ওই যে নির্দিষ্ট উষ্ণতার প্রয়োজন হয় যে পদার্থের জন্য, যে উষ্ণতা, ওই উষ্ণতাটাকে আমরা বলবো স্ফুটনের উষ্ণতা বা স্ফুটনাঙ্ক। তাহলে স্ফুটনটা একটা প্রক্রিয়া, স্ফুটনাঙ্ক উষ্ণতা, আঙ্ক যোগ হলেই উষ্ণতা। যেমন আমরা পড়েছিলাম গলন প্রক্রিয়া, গলনাঙ্ক হচ্ছে উষ্ণতা, সেরকম স্ফুটন একটা প্রক্রিয়া আর স্ফুটনাঙ্কটা হচ্ছে উষ্ণতা। তাহলে স্ফুটনটা কি, স্ফুটনটা যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় কি হয়, তরল ফুটে বাষ্পে পরিণত হয়। তরল ফুটে বাষ্পে পরিণত, তার মানে এক কথায় তরল ফুটে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াই হচ্ছে স্ফুটন। এবার দেখো, তাহলে এই যে স্ফুটন, এই যে প্রক্রিয়াটা, এর জন্য তাপ দিতে হবে না নিতে হবে? অবশ্যই তাপ দিতে হবে, কারণ এটা উচ্চ অবস্থান্তর, অর্থাৎ এখানে তাপ প্রয়োগ করতে হয়। তাহলে তাপ প্রয়োগে তরল পদার্থ ফুটে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়া হচ্ছে স্ফুটন, বা যে প্রক্রিয়ায় তাপ প্রয়োগে তরল ফুটে বাষ্পে পরিণত হয় সেই প্রক্রিয়াকে আমরা বলবো স্ফুটন। এই স্ফুটনের যে উষ্ণতা সেটা হচ্ছে স্ফুটনাঙ্ক। তাহলে দেখো, সবসময় আমরা জানছি গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক বা হিমাঙ্ক, এরা এমনই একটা টেম্পারেচার যে এই নির্দিষ্ট উষ্ণতায় পৌঁছে যাওয়ার পর তাদের উপর তাপ প্রয়োগ বা তাপ নিষ্কাশন হওয়া সত্ত্বেও এই উষ্ণতার আর কোনো পরিবর্তন হয় না।
এই উষ্ণতায় পৌঁছে যাওয়ার পর তাপ প্রয়োগে তাদের কি হয়, অবস্থার পরিবর্তন হয়। যেমন আমি একটা উদাহরণ যদি বলি, ধরো জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সি, তাহলে জলকে তাপ দিতে দিতে জল যখন 100 ডিগ্রি সিতে পৌঁছাবে, তারপরেও তাপ দেওয়া হলে জলের উষ্ণতা কখনোই 101 ডিগ্রি সি হবে না। বোঝা গেল? তাহলে এই তাপটা কি হবে, জলকে বাষ্প করবে। এবং কতক্ষণ পর্যন্ত উষ্ণতা বাড়বে না, যতক্ষণ পর্যন্ত না সমস্তটা তরল ফুটে বাষ্প হচ্ছে। তাহলে স্ফুটনাঙ্ক এমনই একটা উষ্ণতা, যে উষ্ণতাটা তাপ নেওয়ার পরে যতক্ষণ না সমস্ত পদার্থটার অবস্থার পরিবর্তন হচ্ছে, ততক্ষণ ওই উষ্ণতাটাই স্থির থাকবে। বোঝা গেল? তাহলে স্ফুটনাঙ্ককে আমরা কিভাবে সংজ্ঞায়িত করব? তাহলে স্ফুটনাঙ্কের জন্য কি করতে হচ্ছে, তাপ প্রয়োগ করতে হচ্ছে, এবং একটা নির্দিষ্ট উষ্ণতায় পৌঁছালে তখন সেটাকে আমরা বলছি স্ফুটনাঙ্ক। তখন কি হয়, পৌঁছানোর পরে কি হয়, তার তরল অবস্থা থেকে বাষ্পীয় অবস্থায় পরিণত হয়, বাষ্পীয় অবস্থায় পরিণত হয়। অর্থাৎ যে নির্দিষ্ট উষ্ণতাতে তরল ফুটে বাষ্পে পরিণত হয়, তাহলে এর জন্য কি হয়, তাপ প্রয়োগ করতে হচ্ছে। কিন্তু এর আগে আমি একটা কথা জুড়ে দেবো, শুধু প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে, যেহেতু এর ওপর চাপের প্রভাব আছে। ঠিক আছে, তাহলে আমরা স্ফুটনাঙ্কর সংজ্ঞা পড়ছি। দেখো, স্ফুটনাঙ্ক, তাহলে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে বা প্রমাণ বায়ুচাপে তাপ প্রয়োগে, যেহেতু তাপ দিতে হবে, তাহলে তাপ প্রয়োগে যে নির্দিষ্ট উষ্ণতায়, যে নির্দিষ্ট উষ্ণতায় প্রমাণ বায়ুচাপে তাপ প্রয়োগে যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো তরলের, প্রত্যেকটা কথা বলেছি দেখো, কোনো তরলের সমস্ত অংশ, কেন সমস্ত অংশ বললাম, সমস্ত অংশ কেন, যে বলেছি বারবার যে যতক্ষণ পর্যন্ত না তরলের সবটা বাষ্প হচ্ছে, ততক্ষণ উষ্ণতাটার কোনো পরিবর্তন হবে না। সেই জন্য এখানে সমস্ত অংশটা যোগ করছি। তাহলে প্রমাণ বায়ুচাপে তাপ প্রয়োগে যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো তরলের সমস্ত অংশ ফুটে বাষ্পে পরিণত হয়, সমস্ত অংশ ফুটে বাষ্পে পরিণত হয়, সেই উষ্ণতাকে, সেই উষ্ণতাকে ওই তরলের বা তরল পদার্থের স্ফুটনাঙ্ক বলে। হলো? তাহলে প্রমাণ বায়ুচাপে তাপ প্রয়োগে যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো তরলের সমস্ত অংশ ফুটে বাষ্পে পরিণত হয়, সেই উষ্ণতাকে ওই তরলের স্ফুটনাঙ্ক বলে। বোঝা গেল জিনিসটা? তাহলে দেখো, স্ফুটনাঙ্কের ওপর কতগুলো বিষয়ও নির্ভর করে। যেমন প্রথমেই তরলের প্রকৃতি দেখো, তরলের প্রকৃতি যেমন বললাম যে জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সি, ঠিক আছে, কিন্তু জল বা অন্যান্য আরও জল ছাড়াও যে তরল পদার্থ আছে সবারই 100 ডিগ্রি সি হবে তার কোনো মানে নেই। তাহলে তরলের প্রকৃতি, ঠিক আছে। এছাড়া কি আছে, চাপ। এখানে যেমন দেখো প্রমাণ বায়ুচাপ বলেছি, কি বলেছি, প্রমাণ বায়ুচাপে। দেখো প্রমাণ বায়ুচাপে বলেছি মানে যেহেতু চাপের ওপর স্ফুটনাঙ্কের প্রভাব আছে, সেই জন্য এখানে প্রমাণ বায়ুচাপ কথাটা জুড়ে দিয়েছি। চাপ বাড়ালে কি হয়,
তরলের স্ফুটনাঙ্ক বেড়ে যায়, চাপ কমালে স্ফুটনাঙ্ক কমে যায়। আর কি? অন্য পদার্থের উপস্থিতি। এখানে অন্য পদার্থ বলতে যেমন ধরো বরফের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, যে নুন মিশিয়ে দিলে গলনাঙ্কটা কমে যাচ্ছে। তরলের ক্ষেত্রেও যদি ওখানে লবণ মিশিয়ে দেওয়া হয় তাহলে তরলের স্ফুটনাঙ্ক কী হয়, 100 ডিগ্রি সি অপেক্ষা বেড়ে যায়। যেমন দেখবে আমরা খাদ্যদ্রব্য ভালো করে সিদ্ধ করার জন্য একটু নুন দিয়ে দিই, নুন মিশিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে কি হয়, কারণ নুন মেশালে যেহেতু স্ফুটনাঙ্কটা বেড়ে যাচ্ছে, তাহলে বেশি উষ্ণতায় ফুটলে কী হবে, সিদ্ধটা ভালো হবে, ঠিক আছে? তাহলে তরলের প্রকৃতি, তরলের চাপ আর তরলের ওপর অন্য পদার্থের উপস্থিতি, এই বিষয়গুলির ওপর আমাদের তরলের স্ফুটনাঙ্ক নির্ভর করে। এইবার এই বিষয়গুলো কি আমাদের ব্যবহারিক জীবনে কোনো কাজে ব্যবহৃত হয়? এই বিষয়গুলির ওপর নির্ভর করে তরলের স্ফুটনাঙ্কের হয়। যেমন ধরো চাপ বৃদ্ধিতে স্ফুটনাঙ্ক বৃদ্ধি, এই নীতির ওপর ভিত্তি করে প্রেসার কুকার তৈরি করা হয়। প্রেসার কুকার আমাদের প্রত্যেকের বাড়িতে রান্নার কাজে আমরা ব্যবহার করি দ্রুত রান্না করার জন্য, তাই তো? এছাড়া পাহাড়ি অঞ্চলে যেখানে ধরো বায়ুর চাপ কম, সেখানে জলের স্ফুটনাঙ্ক কমে যায়, সেই জন্য কি হয়, ওখানে এমনি পাত্রে রান্না করতে অনেক দেরি হয় বা তা খাদ্যদ্রব্য ভালো সিদ্ধ হতে চায় না, যেহেতু স্ফুটনাঙ্ক কমে যায়। জল কম উষ্ণতায় ফুটছে, 70 ডিগ্রি, 100 ডিগ্রি শীতে ফোটা, 70-80 ডিগ্রি ফুটা, একই খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হবে না, ঠিক আছে? এই জন্য কী হয়, পাহাড়ি এলাকায় রান্না যেটা করা হয় প্রেসার কুকারে করা হয়। এবার আমরা এখানে কি বললাম, যে স্ফুটনাঙ্কের ওপর চাপের প্রভাব, অর্থাৎ চাপ বাড়ালে তরলের স্ফুটনাঙ্ক বেড়ে যায়, এই নীতির ওপর ভিত্তি করেই প্রেসার কুকারটা তৈরি করা হয়। তাহলে প্রেসার কুকারের যদি কার্যনীতি বলে, কার্যনীতিটা কি? চাপ বৃদ্ধিতে স্ফুটনাঙ্ক বৃদ্ধি, এই নীতির ওপর ভিত্তি করেই প্রেসার কুকারটা তৈরি করা হয়। এইবার প্রেসার কুকারে কি হয়, তরলের যে বাষ্প, অর্থাৎ তরল ফুটে যে বাষ্পটা হচ্ছে দেখবে, সেই বাষ্পটা কিন্তু যাতে বাইরে না আসতে পারে তার জন্য সব রকম ব্যবস্থা করা আছে। এবার এটা কতক্ষণ পর, তার জন্য যখন প্রেসার কুকার ওর চাপের সীমা অতিক্রম করে যায় তখন দেখবে ওপরে একটা ভাল্ব আছে, সেই ভাল্বটা খুলে গিয়ে কিছু বাষ্পটা বেরিয়ে চলে যায়। বোঝা গেল? এটাকে বলে পিন ভাল্ব, ঠিক আছে? ওই ভাল্বটা খুলে গেল, বাষ্পটা বেরিয়ে চলে গেল, এর ফলে ওর সহনশীল চাপটার মধ্যে রয়ে গেল। এবার যখনই বাষ্পর চাপ ওর মধ্যে বেড়ে যাচ্ছে তখনই কি হচ্ছে, জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সি অপেক্ষা অনেক বেড়ে যায়। এর ফলে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সুসিদ্ধ হয়, তাড়াতাড়ি সুসিদ্ধ হয়। বোঝা গেল? তাহলে চাপ বৃদ্ধিতে স্ফুটনাঙ্ক বৃদ্ধি, এই নীতির উপর ভিত্তি করে আমাদের প্রেসার কুকার তৈরি করা হয়, যেটা আমাদের ব্যবহারিক জীবনে কাজে লাগে, ঠিক আছে? আর একটা জিনিস দেখো, যেটা বলছিলাম যে অন্য পদার্থের উপস্থিতি, অন্য পদার্থের উপস্থিতি যেটা বললাম, যে খাদ্যদ্রব্য যখন আমরা জলে দিচ্ছি, ঠিক আছে, তখন সামান্য যদি নুন মিশিয়ে দেওয়া হয় জলের মধ্যে, তাহলে কি হয়, জলের স্ফুটনাঙ্কটা বেড়ে যায়। অর্থাৎ লবণ জলের স্ফুটনাঙ্ক সাধারণ জল অপেক্ষা বেশি। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে আমাদের স্ফুটনাঙ্কের ধারণা। এইবার দেখো, আমরা এই যে স্ফুটনাঙ্কের ওপর যে চাপের প্রভাব যে পড়লাম, ঠিক আছে, তাহলে এই নীতিটার আমাদের শুধু প্রেসার কুকার ছাড়াও আর একটা জিনিস যদি আমরা খেয়াল করে দেখবে, যে বাড়িতে যখন হাঁড়িতে বা কড়াইয়ে যখন কোনো খাদ্যদ্রব্য সিদ্ধ করা হয়, সেই হাঁড়ির মুখে বা কড়াইতে দেখবে ঢাকনা দিয়ে দেওয়া হয়। এখানে তো প্রেসার কুকার নয়, বা হাঁড়িতে বা কড়াইয়ে যখন অন্য জিনিস রান্না করা হচ্ছে সেখানে দেখবে ঢাকনা দিয়ে দেওয়া হয় সিদ্ধ করার জন্য। কারণ ওখানে একই জিনিস দেখো, যে জলটা যখন ফুটে বাষ্প হচ্ছে তখন কিন্তু আর বাইরে আসতে পারছে না, এর ফলে জলের ওপর কী করে, একটা চাপ সৃষ্টি করে, ঠিক আছে? এর ফলে কি হয় না, জলের স্ফুটনাঙ্কটা একটু বেড়ে যায়, তখন খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়। বোঝা গেল? বেশ। এবার দেখো কিছু কিছু জিনিসের যেমন স্ফুটনাঙ্ক আছে, তোমাদের বইতে যেগুলো দেওয়া আছে, যেমন পারদ, এর স্ফুটনাঙ্ক কত, 357 ডিগ্রি সি।
বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক কত? 100 ডিগ্রি সি। এগুলো একটু দেখে নিতে হবে। এবার দেখো, তাহলে এই স্ফুটনাঙ্কের জন্য যে লিন তাপটা দরকার হচ্ছে সেটাকে আমরা কি বলি? বাষ্পীভবনের লিন তাপ বা স্ফুটনের লিন তাপ। দেখো, এই যেহেতু এটা জল ফুটে বাষ্পীভূত হচ্ছে, ঠিক আছে, তাহলে এই লিন তাপটা হচ্ছে কি? স্ফুটনের লিন তাপ। তার মানে উষ্ণতা অপরিবর্তিত রেখে তরলকে বাষ্পে পরিণত করছে, তরল ফুটে বাষ্পে পরিণত হচ্ছে, এর জন্য যে লিন তাপ সেটা হচ্ছে স্ফুটনের লিন তাপ। যেমন জলের বাষ্পীভবনের লিন তাপ 537 ক্যালোরি পার গ্রাম। এর অর্থটা কি? তাহলে এর অর্থ মানে জলের বাষ্পীভবন, তাহলে জল ফুটে বাষ্প হচ্ছে। কতটা পরিমাণ জল? 1 গ্রাম জল, 1 গ্রাম বিশুদ্ধ জল। বিশুদ্ধ কথাটা উল্লেখ করতে হবে, কারণ এই কারণেই বলছি যে আমরা জলে যদি অপদ্রব্য উপস্থিত থাকে তাহলে এটার হেরফের হয় স্ফুটনাঙ্কের। তাহলে সেই জন্য 1 গ্রাম বিশুদ্ধ জলকে 100 ডিগ্রি সি উষ্ণতায় বাষ্পে পরিণত করতে 537 ক্যালোরি তাপের প্রয়োজন হয়। বোঝা গেল? বেশ, এবার আমরা চলে আসবো ঘনীভবনে। না, এটা বাষ্প বললাম, এবার ঠিক এর উল্টো প্রক্রিয়াটায় চলে আসবো, ঘনীভবন। তাহলে এটাও একটা প্রক্রিয়া। এটা কি প্রক্রিয়া? এই যে জল ফুটে বাষ্প হলো, ঠিক উল্টোটা যদি করতে যায়, বাষ্প থেকে জল, তাহলে বাষ্প ঘনীভূত হয়ে তরলে পরিণত হওয়া, বাষ্প ঘনীভূত হয়ে তরলে পরিণত হওয়া, এই প্রক্রিয়ার নাম হচ্ছে ঘনীভবন। তাহলে ঘনীভবন এই যে প্রক্রিয়া, এর জন্য উষ্ণতা আছে। এর উষ্ণতাকে আমরা কি বলি জানো? এর উষ্ণতাকে বলি শিশিরাঙ্ক। অর্থাৎ ঘনীভবনের যে উষ্ণতা, অর্থাৎ বাষ্প ঘনীভূত হয়ে জল হবে, যে উষ্ণতায় হয় এই উষ্ণতাকে আমরা বলি শিশিরাঙ্ক। এবার দেখো, এই যে ঘনীভবনের জন্য কি কি প্রয়োজন, প্রথমে আমাকে জানতে হবে যে আমাদের এই যে ঘনীভূত হওয়া যেটা প্রকৃতি থেকে আমরা পাই সেটা হচ্ছে বৃষ্টি, কুয়াশা, শিশির, এইগুলো, তাই তো? এবার দেখো, আমরা যদি শিশিরকে দিয়েই ধরি, তাহলে শিশির কোন সময়ে পড়ে? বর্ষাকালে পড়ে না, দেখবে ঠিক শরতের সময়, এবং শরৎ অতিক্রান্ত হয়ে যখন শীত আসে সেই সময় যেটা পড়ে সেটাকে আমরা শিশির বলি না, সেটাকে বলি কুয়াশা। দুইয়ের মধ্যে একটু পার্থক্য আছে। তাহলে তার আগে এইগুলো জানার আগে আমার একটা জিনিস বুঝতে হবে, সম্পৃক্ত বাষ্প, অসম্পৃক্ত বাষ্প। দেখো, সম্পৃক্ত বাষ্পটা কি? সম্পৃক্ত কথার অর্থ কি? সম্পৃক্ত কথার অর্থ যা থাকা দরকার তাই থাকলো, তাহলে সম্পৃক্ত। যা থাকা দরকার তার থেকে কম থাকলো অসম্পৃক্ত। ধরো আমরা যদি বলি এই ঘরে 30টা ছাত্র ধরবে, যদি 30 জন ছাত্রই থাকি তাহলে এটা সম্পৃক্ত ভাবলাম, আর যদি 30 জনের কম থাকি তাহলে অসম্পৃক্ত। আমি ধরে নিচ্ছি, ধরো এই ঘরটার উষ্ণতা বাড়লে ঘরটা আয়তনে বেড়ে যায়, তাহলে আমরা 30 জন ছাত্র ছিলাম, এবার আয়তনে বেড়ে গেছে উষ্ণতা বাড়ার সাথে সাথে, তাহলে কি এখানে এখন আরও ছাত্র ধরবে? তার মানে এটা এখন কি অবস্থা হয়ে গেল? অসম্পৃক্ত অবস্থা। আবার ধরো তাপ কমলে আয়তনে ছোট হতে থাকে, তাহলে আয়তনে ছোট হতে হতে দেখা যাবে এখানে যে ছাত্র উপস্থিত আছে 30 জন দিয়ে আবার এটা সম্পৃক্ত হয়ে গেল। ঠিক একই ব্যাপার বায়ুমণ্ডল যখন সূর্যের প্রভাবে, বায়ুমণ্ডল যখন সূর্যকিরণ যখন বায়ুমণ্ডল ভেদ করে আসছে, ভূপৃষ্ঠ সংলগ্ন যে সমস্ত বস্তু আছে তাদেরকে উত্তপ্ত করছে, এবং তারা উত্তপ্ত হওয়ার সাথে সাথে তাপ বিকিরণ করে কি হয় না, বায়ুমণ্ডলের উষ্ণতাটা বেড়ে যায়। ঠিক আছে, এই ভূপৃষ্ঠ কর্তৃক যে বিকিরিত তাপ বা ভূপৃষ্ঠ সংলগ্ন বস্তুগুলো কর্তৃক যে বিকিরিত তাপ, সেই বিকিরিত তাপে বায়ুমণ্ডলের উষ্ণতা বাড়তে থাকে। এর ফলে কি হয় না, বায়ু আয়তনে বাড়তে থাকে। এই যে বললাম, দেখো যেহেতু বায়ু আয়তনে বাড়ছে, এর ফলে বায়ুটার যে পরিমাণ জলীয়বাষ্প থাকা দরকার, জলীয়বাষ্পের পরিমাণটা কম হয়ে যাচ্ছে, যেহেতু আয়তনে বেড়ে যাচ্ছে। এই অবস্থাটা হচ্ছে বায়ুর
অসম্পৃক্ত অবস্থা। বোঝা গেল? এইবার যখন দেখা যাবে সূর্যকিরণ থেমে যায়, সূর্যকিরণ থেমে যাওয়ার সাথে সাথে কী হয় না, এই যে ভূপৃষ্ঠ কর্তৃক যে বিকিরিত তাপ যখন ভূমণ্ডলে বাইরে যেতে আরম্ভ করে, তখন কি হয়, এর টেম্পারেচার ধীরে ধীরে কমতে থাকে। এর ফলে বায়ুমণ্ডল আবার পরিসরে ছোট হতে থাকে। ছোট হতে হতে বায়ুতে যে পরিমাণ জলীয়বাষ্প, সেই পরিমাণ জলীয়বাষ্প দিয়েই বায়ু সম্পৃক্ত হয়ে যায়। এই অবস্থাটাকে আমরা বলছি সম্পৃক্ত বায়ু। এবং যে উষ্ণতায় এটা ঘটে, সেই উষ্ণতাকে আমরা বলি শিশিরাঙ্ক। সেই উষ্ণতাকে আমরা বলি শিশিরাঙ্ক। অর্থাৎ টেম্পারেচার কমতে কমতে যখন দেখা যাবে, মানে উষ্ণতা কমতে কমতে এমন অবস্থা এলো যে বায়ুতে যতটা জলীয় বাষ্প ছিল, সেই বায়ুতে জলীয় বাষ্প দিয়েই বায়ুটা সম্পৃক্ত হয়। কারণ আমি যে বললাম যে ধরো আমরা এখানে 30 জন ছিলাম, এবার তাপে ঘরটা বেড়ে গেছে, বেড়ে যাওয়ার জন্য অসম্পৃক্ত হয়ে গেছে, মানে আরও জায়গা মানে ছাত্রের জন্য জায়গা আছে, আরও জায়গাটা যেহেতু আয়তনে বেড়ে গেছে, তাহলে আরও জায়গা রয়ে গেছে, আরও ছাত্র ধরবে। কিন্তু যখন আবার এটা তাপমাত্রা কমার সাথে সাথে যখন ছোটো হচ্ছে, তখন এমন অবস্থা হলো যে 30 জন ছিল, সেই 30 জন নিয়েই এই ঘরটা ভর্তি হয়ে গেল, তার মানে আর ধরবে না। ঠিক বায়ুমণ্ডলের ক্ষেত্রেও তাই, দিনের বেলা যখন উত্তপ্ত হয়ে পরিসরে বেড়ে যাচ্ছে, তখন জলীয়বাষ্প থাকলেও যেহেতু আয়তনে বেড়ে গেছে, তাহলে আরও ওর জলীয়বাষ্প ধারণ ক্ষমতা রয়েছে, তখন এটা আমরা বলছি অসম্পৃক্ত অবস্থা। কিন্তু যখনই রাতের দিকে টেম্পারেচার কমতে 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 আয়তনের কমে আসছে, তখন এই বায়ুতে উপস্থিত জলীয়বাষ্প দিয়েই বায়ু সম্পৃক্ত হয়েছে। অর্থাৎ যা থাকা দরকার সেই পরিমাণ জলীয়বাষ্পই ওর মধ্যে হয়ে যাচ্ছে, যেহেতু আয়তনেও কমে এসছে। তাহলে উষ্ণতা কমতে কমতে যে অবস্থায় পৌঁছালো, যে উষ্ণতাতে এই সম্পৃক্ত অবস্থাটা হয়ে গেল, সেই উষ্ণতাকে আমরা বলছি শিশিরাঙ্ক। অর্থাৎ যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট অঞ্চলের বায়ু ওই বায়ুতে উপস্থিত জলীয়বাষ্প দ্বারাই সম্পৃক্ত হয়, সেই উষ্ণতাকেই আমরা বলবো শিশিরাঙ্ক। বোঝা গেল? তাহলে যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট অঞ্চলের বায়ু ওই বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প তাহলে যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট অঞ্চলের বায়ু ওই বায়ুতে উপস্থিত জলীয়বাষ্প দ্বারাই সম্পৃক্ত হয়, সেই উষ্ণতাকে শিশিরাঙ্ক বলে। বুঝে গেল? তাহলে যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট অঞ্চলের বায়ু ওই বায়ুতে উপস্থিত জলীয়বাষ্প দ্বারাই সম্পৃক্ত হয়, সেই উষ্ণতাকে আমরা বলছি শিশিরাঙ্ক। বুঝে গেল? তাহলে দেখো যে বায়ুমণ্ডলের উষ্ণতা যখন শিশিরাঙ্কে পৌঁছে গেল, এরপর যখন টেম্পারেচার আরও কমতে থাকবে, তখন কি হয় না, বায়ুমণ্ডলের টেম্পারেচার কমে যাওয়ার জন্য আয়তনে আরও ছোট হতে থাকে, তখন ওই জলীয়বাষ্পের ওপর চাপ সৃষ্টি হয়। এর ফলে জলীয়বাষ্প জমে বিন্দু বিন্দু জলকণায় পরিণত হয়, ভারী হয়ে ভূপৃষ্ঠে পড়ে, তখন আমরা সেটাকে বলি শিশির। বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা কি বললাম, শিশির। তার মানে শিশির কি? তাহলে বায়ুমণ্ডলের উষ্ণতা শিশিরাঙ্কের নিচে নেমে গেলে বায়ুমণ্ডল জলীয়বাষ্পের ওপর চাপ সৃষ্টি করে, এর ফলে জলীয়বাষ্প জমে বিন্দু বিন্দু জলকণায় পরিণত হয় এবং ভারী হয়ে ভূপৃষ্ঠে পতিত হয়, তখন আমরা সেটাকে বলি শিশির। বুঝে গেল? এইবার দেখো
শীতকালে কি হয় না, শীতকালে যেহেতু বাতাসে ধোঁয়া ধূলিকণার পরিমাণটা বেশি থাকে, এই জন্য এই ধোঁয়া ধূলিকণাকে আশ্রয় করে এই জলকণাগুলো বাতাসে ভেসে থাকে। এই জলকণার সঙ্গে ধোঁয়া ধূলিকণা মিশে থাকে বলে এক ধরনের বাষ্পের মতো ধোঁয়া তৈরি হয়। ঠিক আছে, এর ফলে আমরা অনেক কাছের বস্তুকে আমরা দেখতে পাই না, যেটাকে আমরা বলি কুয়াশা। বোঝা গেল? তাহলে কুয়াশাটা শীতকালে সাধারণত দেখা যায় এবং শিল্পাঞ্চলে প্রায়শই এটা দেখা যায়। বোঝা গেল? এটা হচ্ছে শিশির আর কুয়াশার মধ্যে পার্থক্য। বোঝা গেল? আজকের ক্লাস এ পর্যন্তই। এই চ্যাপ্টারের সংক্ষিপ্ত প্রশ্ন এবং অন্যান্য নোটস পেতে হলে গুগল প্লে স্টোর থেকে LRNR অ্যাপটিকে ডাউনলোড করো এবং ব্যবহার করো।